আমার দাদা শেখ শাহনওয়াজ তার নামে মিথ্যা মামলা দিয়েছিল বামফ্রন্টে হাটমাত্রা। আমার নামেও মিথ্যা মামলা আমার নামে বামফ্রন্টের আমলে ৬৫টা মিথ্যা মামলা দিয়েছিল। আমাকে ওয়ান্টেড করা হয়েছিল, আমার ১০,০০০ টাকা ইনাম ঘোষণা করা হয়েছিল। সঙ্গে বসবাস করেছি। সম্পত্তিগুলো যেগুলো আছে আমার নামে, সেগুলো আমার বাপ দাদার আমল থেকে ২ বছরের মধ্যে আমার নামে কোনো প্রপার্টি অ্যাডও হয়নি, কোনো প্রপার্টি আমি কিনেও নেই। প্রতিশোধ থেকে রাজনীতি আমি মন্দিরে যাই, মসজিদে যাই, আমার কার উপর নয়। আমি সেই মত, সেই আদর্শে বিশ্বাস করি। আমরা হাঁটতে হাঁটতে চলেছি কাজল শেখের সঙ্গে। কাজল শেখ আসাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এই দুর্যোগের মধ্যে আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এই দুর্যোগ হলে ছোটবেলায় কি করতেন আপনি? দেখুন, এই দুর্যোগের মধ্যে হাঁটছি তার কারণ একটাই, আপনারা বুঝতে পারছেন, নির্বাচন কমিশন মাত্র কয়েকদিনের মধ্যে যে ইলেকশনের বিধি বেঁধে দিয়েছে, ইলেকশনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। আমার হাতে সময় খুবই কম, সেই জন্য দুর্যোগ হোক না, আপনি তো গ্রামের ছেলে, আপনি তো গ্রামের ছেলে, এইরকম কাদায় মাটিতে হেঁটে অভ্যস্ত হবে। কাদের ছেলে কাদায় মাটিতে হেঁটে আমি অভ্যস্ত, কথা ঠিক। তাই বৃষ্টি হোক আর রোদ হোক, আমার কাছে এগুলো কোনো বিষয় নয়। আমি রোদেও হাঁটতে পারি, ধানও কাটতে পারি, ধানও রোপণ করতে পারি। একদম কৃষক পরিবারের সন্তান আমি। সভাপতি আমার কাছে এই বৃষ্টি, এই রোদ, এগুলো কোনো ম্যাটার না। এরকম মেঘ বৃষ্টি হলে আম কুড়োতে যেতে ইচ্ছে হতো না? অবশ্যই খুবই ভালো লাগতো। আমের সময় আম কুড়তে যেতাম, যখন আম গাছে ২-৪টা আম করে থাকতো, সেই আমটাকে যে ছুটে বাড়িতে যেতাম, বিশাল আনন্দ হতো। এখনো কি ছোটবেলা মনে পড়ে আপনার? মনে এই যে রাজনীতিতে এসে গেছেন, অবশ্যই যখন গ্রামগঞ্জে ঘুরছি, যখন এই বৃষ্টির সময় আম বাগান দেখতে পাচ্ছি, তখন মনে হচ্ছে সে দিনের স্মৃতি। অবশ্যই স্মৃতি রোমাঞ্চন করছে। এই বৃষ্টির সময় হলে মায়ের কাছে আবদার করতাম, মা খিচুড়ি খাবো, মা খিচুড়ি বানিয়ে দিত। তো সেই বিষয়গুলো মনে পড়ছে। আচ্ছা, আপনি তো মাছ ধরতেও ভালোবাসেন, আপনার সম্পত্তিতে দেখলাম প্রচুর পুকুর আছে, দিয়ে মাছ ধরেন এখনো? দেখুন, মাছ চাষটাই আমার ছোটবেলা থেকে নেশা ছিল। এখনো পর্যন্ত ১৯টা পুকুরে মাছ চাষ আমি করি। আমি যেদিন মাছ ধরি, বাজারে নিয়ে যাই, সেদিন বাজারে অন্য কারো মাছ বিক্রি হয় না, আমার মাছটা বিক্রি হয়। কারণ আমার মাছটা সুস্বাদু মাছ, বিনা জোরে মাছ, অর্থাৎ কৃত্রিম কোনো খাবার ওদেরকে দেওয়া হয় না। স্বভাবতই মাছ চাষ করে একটা ভালো ইনকাম করি। তাছাড়াও আমার বাবার যে সম্পত্তি ১২০ বিঘার মতো সম্পত্তি আছে, সেই সম্পত্তি চাষবাসটা আমি করি। সর্বত সেখান থেকে একটা বড় ইনকাম আছে, সেটা আমাদের পূর্বপুরুষের অত বাপ দাদার কাছ থেকে সেগুলো আমরা এখন তো দেখছি আপনার অনেক সম্পত্তি পার্টি করতে গিয়ে বিক্রি করতে হয়েছে। তার জন্য কি আপনার স্ত্রীর নামে চলে গেছে বা দিতে রাখতে বাধ্য হয়েছে? উনি ধরে রেখেছেন আপনাকে? না, সে বিষয়টা নয়। এর থেকে আরো সম্পত্তি ছিল, সেই সম্পত্তিগুলো আমার দাদা শেখ শাহনওয়াজ যখন রাজনীতি জীবন শুরু করে তখন এগুলো বিক্রি করেছে। আর আমিও কিছু বিক্রি করেছি, গত নির্বাচনেও কিছু বিক্রি করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে সম্পত্তিগুলো যেগুলো আছে আমার নামে, সেগুলো আমার বাপ দাদার আমল থেকে। আমি এই ২ বছর হলো বিভিন্ন সভাধিপতি আসলে বসেছি। ২ বছরের মধ্যে আমার নামে কোনো প্রপার্টি অ্যাডও হয়নি, কোনো প্রপার্টি আমি কিনেও নেই। তার আগে যখন একজন আম পাবলিক ছিলাম, একজন সাধারণ কর্মী ছিলাম, তখন আমার নামে প্রপার্টি ছিল, তখন আমি আরো বেশি ইনকাম করতাম। এখন সেই ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, আমি আর অতটা ঘুরতে পারছি না, সময় দিতে পারছি না। আচ্ছা, আপনি মানে কি করে রাজনীতিতে এলেন? কাকে দেখে এলেন আপনি? রাজনীতিতে আসার পেছনে একটা বড় কারণ আছে। আমি একজন মেধাবী ছাত্র ছিলাম। ১৯৯২ সালে প্রথম আমার দাদা শেখ শাহনওয়াজ তার নামে মিথ্যা মামলা দিয়েছিল বামফ্রন্টে হাটমাত্রা। আমি তার ভাই হিসাবে আমার নামেও মিথ্যা মামলা দেয়। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তারপর থেকে রাজনীতি করার নেশা আমার ছিল না। তারপর যখন ২০০০ সালে আমার ছোট বোনের বিয়ে,
তার বিয়ে, তার ছোট বোনের বিয়ে মার্কেন্ডে দিয়েছি, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই গ্রামে তো হয়েছে। তখন আমার সিস্টেমে এক নেতা, দুর্দান্ত প্রোগ্রাম নেতা, এখনো তিনি বেঁচে আছেন, হয়তো আমাদের মাধ্যমে কথাটা শুনবেন। ওনাকে আমি বলেছিলাম যে আমার বোনের বিয়ে দিতে দিন, আমরা গ্রাম ছাড়া অবস্থায় আছি, আমার বোনের বিয়েটা দিতে দিন, আমার শুধু সম্পত্তি আমাকে বিক্রি করতে দিন। আমরা তখন গ্রাম ছাড়া হয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি বলেছিলেন তোর যদি ক্ষমতা থাকে তুই এসে সম্পত্তি দখল করে দিন, ঠিক আছে। সেই তখন থেকেই আমার প্রতিশোধের পেশা জন্মেছিল এবং আমি সেই প্রতিশোধ নেবার জন্য আমি গ্রামে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং সর্বসম্পদের মানুষকে সঙ্গে নিয়ে চলার অঙ্গীকার করি এবং বামফ্রন্টকে নানুর প্রকার বীরভূম জেলা থেকে। তার মানে আপনার একটা প্রতিশোধ থেকে কি রাজনীতিতে অবশ্যই প্রতিশোধ থেকে রাজনীতি। তখন আমার একটাই ইচ্ছা ছিল যে বামফ্রন্টের যারা হাটবাদরা, যারা আমার ভাইদেরকে মেরেছে, যারা আমার দাদাদেরকে মেরেছে, তাদের কাউকে আমি ছাড়বো না। আমার নেশা ছিল যারা আমাদের বাবাকে মেরেছে, দাদা বাবাকে মেরেছে, যারা আমার সম্পত্তিকে লুটপাট করেছে, যারা আমাদের চাষ করতে দেয়নি, তাদেরকে কাউকে আমি হৃদয়ে বসবাস করতে দেবো না। এই ধরনের চিন্তা ভাবনা ছিল। তারপর এবং গ্রামে গিয়ে বসবাস শুরু করে সর্বশ্রেণী মানুষের সঙ্গে, তারপর আমি দেখি যে আমার তারপর যখন গ্রামে বসবাস শুরু করি তখন দেখি মানুষ, গ্রামে মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে যে সেই ভালোবাসায় অভিভূত হয়ে সেই ভালোবাসায় তাদের মধ্যে নিজেকে মিশিয়ে দিয়ে আর মনের মধ্যে যে একটা বিতৃষ্ণা, মনের মধ্যে যে একটা রাগ ক্ষোভ, সেটাকে আমি ভুলে গেলাম, মানুষের সঙ্গে মিশে গেলাম। আচ্ছা, আপনার তো এর জন্য অনেক কেস হয়েছে, অনেক মামলা আছে তো আপনার। আমার নামে বামফ্রন্টের আমলে ৬৫টা মিথ্যা মামলা দিয়েছিল। আচ্ছা, আমাকে ওয়ান্টেড করা হয়েছিল, আমার 10,000 টাকা ইনাম ঘোষণা করা হয়েছিল। 10,000 টাকা ইনাম ঘোষণা করা হয়েছিল। বাড়িতে রাত্রে থাকতে পারতেন না। না, আমি মাঠে রাত কাটাতাম, ছাত্রের সঙ্গে বসবাস করেছি, ব্যাংকের সঙ্গে বসবাস করেছি, মাঠেই ভাত খেয়েছি, মাঠেই শুয়েছি, মাঠের পুকুর জলে স্নান করেছি। তাই তো আমার দেহটা সেই রকমই তৈরি হয়েছে। দুর্যোগে বেরোতেও আপনার কোনো অসুবিধা নেই। বৃষ্টি হোক আর ফুটলো, তাদের থেকে শরীরে একটু পুলিশ ক্ষতি করতে পারবে না বা কোনো ধরনের অসুবিধার কোনো সম্মুখীন হবো না। আচ্ছা, আপনি তো ছোটবেলা থেকে হাডুডু খেলতেন, বিভিন্ন জায়গায় হাডুডু খেলতে আমি হাডুডু ভালো প্লেয়ার ছিলাম, বিভিন্ন জায়গায় হাডুডু খেলেছি এবং অনেক জায়গাকে অনেক মেডেলও নিয়ে এসেছি। ফুটবলও খেলতাম, ক্রিকেটও খেলতাম, সব ধরনের খেলা আমার অভ্যাস আছে এবং এখনো আগামী দিনও আশা করি খেলবো। আচ্ছা, আপনার বিরুদ্ধে এখনো অভিযোগ নেই, সেটা হচ্ছে আপনি মুসলিম সম্প্রদায়ের হয়েও তারাপীঠে পুজো দেন, অন্য জায়গায় পুজো দেন, তাই আপনার বাড়িতে একটা হিন্দু রাঁধুনি আছে। দেখুন, আমি বসবাস করে নানুরে চণ্ডীদাসের নানু, আমি বলে গেছেন সবার উপর তার উপর নয়। আমি সেই মত, সেই আদর্শে বিশ্বাস করি এবং সেভাবে চলার চেষ্টা করি। আমার কাছে মানুষ হিসেবে সর্বধর্ম সমন্বয় বাংলা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন, সকলকে নিয়ে চলার কথা বলেছেন। তাই আমি সকলকে নিয়ে চলার চেষ্টা করি। আমি মন্দিরে যাই, মসজিদে যাই এবং সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে সর্বত্র চলার চেষ্টা করি। আপনার বাড়িতে যে সমস্ত রাঁধুনি তারা হিন্দু? অবশ্যই আমার নিজের যে গ্রাম, সেই গ্রামে যাবেন সেখানে রাঁধুনি হিন্দু। আমার বোলপুরের বাড়িতে যাবেন সেখানেও রাঁধুনি হিন্দু। আর আমি ছোটবেলা থেকে মানুষ এই খেলাগুলো গড়ে করেছে, তারাও বাউরি সম্প্রদায়ের মানুষ। কারণ তারা আমাদের আমার দেখত, তারা আমাদের মানুষ হয়েছি, তারা সবাই বাউরি সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়। হ্যাঁ, আমরা আপনার কাজল শেখের সঙ্গে তর্ক করছিলাম। তিনি নির্বিরোধী এবং প্রতিশোধের জন্যই রাজনীতিতে এসেছেন। এরকম দাবি করেন, প্রতিশোধ মানে হচ্ছে সমাজ বদলানোর তার ইচ্ছা, সমাজকে বদল করার একটা ভাবনা সেই থেকে। এবং ভাষণে তার সঙ্গে আছেন সাহারা মন্ডল, এখানকার তিনি মহিলা সভানেত্রী। তিনি বলছেন প্রায় 1 লাখের বেশি ভোটে জিতবেন, তাকে দেখে উৎসাহ হচ্ছে।
তিনি এই দুর্যোগের মধ্যেও বেরিয়ে পড়েছেন। তিনি বলছেন যে তাকে থামানোর আর কেউ নেই, তিনি অগ্রগতির পথে এগিয়ে চলবেন এবং যে মন্ত্র তিনি মমতা ব্যানার্জির কাছে পেয়েছেন, যে মন্ত্র তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পেয়েছেন, সেই মন্ত্রেই তিনি এগিয়ে চলবেন। নিত্যানন্দের পক্ষ থেকে অঞ্জন দত্ত, নমস্কার।